আরে অন্তু, তুমি 4:30 বাজে, 6টার সময় আসার কথা। চলেন। দেখ, আমি মাত্র অন্তুর দুর্নাম করা শুরু করতে চাইছিলাম যে ছেলেটা সবসময় লেট লেট লেট। হ্যাঁ, 30 মিনিট লেট, আমরাও লেট করে বেরিয়েছি। আজকে আর অন্তুর দই দিয়ে লাভ নাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। আমরা এখন আছি ঢাকা চিটাগাং হাইওয়েতে। বের হয়েছি একটা রাইডের উদ্দেশ্যে, একটা ঝরঝরা রাইডের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। না কোথাও যাইতেছি না, কোনো ডেস্টিনেশন ফাইনাল নাই, কোনো কিছুই চিন্তা ভাবনা করে বের হই নাই। হঠাৎ করে মনে হলো যে রাইড দেওয়া দরকার। সবসময় তো মাওয়া যাই, 300 ফিট যাই। 300 ফিট আমি যাই না, 300 ফিট আমি হাতে গোনা 2বার গেছি। যাই হোক, তো চিন্তা করলাম এবার মাওয়া 300 ফিট না যায়, যেখানে অ্যাকচুয়ালি থ্রিল পাওয়া যায়। এই কয়েকদিন আগে একটা ব্লগে বলছিলাম না যে মাওয়া এখন বোরিং হয়ে গেছে, মাওয়া আর আগের মতো মজা পাই না। তো যেই জায়গায় মজা পাই, যেই জায়গায় অ্যাকচুয়ালি থ্রিল কাজ করে, সেই জায়গায় চলে এসেছি আমরা এখন ঢাকা চিটাগাং হাইওয়ে। কোনো ডেস্টিনেশন ফিক্স নাই, খালি যাব যতক্ষণ মন চায় যাইতে থাকবো। তারপর আবার যখন মনে হবে যে না এখন বাসায় ফেরা দরকার, বাসায় ফিরে যাব। তো ঘটনা লেগে প্ল্যান করছি, আমি রাজীব একসাথে প্ল্যান করলাম যে ভাইয়া চলেন। রাজীব বলতেছে, ইউজুয়ালি রাজীব করে যেটা, যে ভাইয়া চলেন একটা রাইড দিয়ে আসি। তো অন্তরে সাধলাম, অন্তু বরাবরের মতোই বললো ভাইয়া আমার তো সমস্যা, আমি মনে হয় যাইতে পারবো না, এই সে আবি যাবি। তো লাস্টে দেয়া অন্তু সোনামণি রাজি হয়ে গেছে। তো ফাইনালি অন্তু ইজ হেয়ার। সকালবেলায় 6টার সময় অন্তর আসার কথা থাকলো, 6:30টার সময় আসছে। যদিও ওর দোষ দেওয়া লাভ নেই, একটু আগে যেটা বললাম ওর দোষ দেওয়া লাভ নেই, আমরা একটু দেরি করে ফেলছি। সো বহুদিন পর একসাথে রাইড হচ্ছে। আমার আসলে এই কয়েকদিন খুবই খারাপ লাগছে, বিকজ অফ লাস্ট বান্দরবন ট্যুর দিলাম, এরপর শ্রীমঙ্গল ট্যুর দিলাম, এখানে ওখানে ট্যুর দিতেছি, বাট অন্তরে না পাইতেছি না। বহুদিন পর হাইওয়েতে অন্তরে নিয়ে রাইড দিতে খুবই মানে মজা পাইতেছি। অন্তুর সাথে আর একজন পিলিয়ন আছে, অন্তর কাজিন। আমি ওরে চিনি না অ্যাকচুয়ালি, ওর সাথে আমার আগে কখনো হয়তো বা দেখা হয় নাই। ও আজকে আমাদের অতিথি। আর হেলমেট পরা তো ছেলেটা, ওরে আমি লেগেও চিনতে পারতেছি না, হেলমেট খুললে হয়তো বা চিনতে পারব না। কাগজ কলমে শীত চলে গেল। বাইরে বেরোলে, স্পেশালি সকালের দিকে বেরোলে কিন্তু শীতটা এখনও টের পাওয়া যায়। শ্রীমঙ্গল ট্যুরের পরে আমি অ্যাকচুয়ালি উইন্টার লেয়ার খুলে রাখছি। আমি শ্রীমঙ্গল থেকে আসার সময় প্রচুর প্যারা খাইছি উইন্টার লেয়ার নিয়ে, প্রচুর গরম লাগছে। তো শ্রীমঙ্গল থেকে আসার পরই উইন্টার লেয়ার খুলে রাখছি। বাট এই যে এখন বেরিয়েছি সকালবেলা, পুরা কুয়াশা, এই পাশে কুয়াশা, সামনে কুয়াশা, তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো সব মিলে আর কি অনুভূতি, ফাটাফাটি অনুভূতি। বাট সমস্যাটা বোঝা যাবে যখন ঢাকায় ব্যাক করব, বা যাইতে যাইতেই বোঝা যাবে। চিটাগাংয়ের দিকে এমনি একটু গরম বেশি থাকে। হ্যাঁ, চিটাগাংয়ের দিকে এমনি একটু গরম বেশি থাকে, প্লাস দুপুরের ভিতরে হ্যাঁ মোটামুটি ভালো গরম পড়ে যাবে। ঢাকায় তো এই কয়েকদিন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই গরম পড়া শুরু হয়েছে। এই সিজনের ফার্স্টে যদি এই অবস্থায়, সামনে যে কী অবস্থা হবে আমি এই চিন্তা করতেছি। কিরে ভাই, কাশপুর ব্রিজের এই হান্দে ভাঙ্গাচোরাকে। তবে কুয়াশা ভাবে একটা দিক দিয়ে ভালো হয়েছে, সেটা হলে যে রোদের আলোটা আমার চোখে লাগতেছে না। যদিও আমি হেলমেট চেঞ্জ করছি, আমার যে ভাইজরটা আছে হেলমেটে সেটা হলে গিয়ে স্মোকি ভাইজর, যাতে আমার রোদের ভিতরে কোনো কষ্ট না হয়। আমি কি বড় লোক, মানে জাস্ট খালি ভাইজরের জন্য হেলমেট চেঞ্জ করি। শ্রীমঙ্গল ট্যুর থেকে আসার পরে এটা চেঞ্জ করছি, বিকজ অফ শ্রীমঙ্গল ট্যুর থেকে সেম আসার সময় সিরিয়াসলি চোখে রোদ লাগছে, মানে খুবই আনবিয়ারেবল হয়ে গেছে। লাস্টে দিয়ে মানে আমার মনে হচ্ছে হলো চোখ টোক ফেটা যেতেছে, এরকম অবস্থা। তা আসার পরে পুরো সেট আপটা এখানে শিফট করলাম, মোটামুটি ভালো অনুভূত হচ্ছে এখন। স্মোকি ভাইজর এটা দেওয়া খুবই সুবিধা। বেশি কালো হয়ে গেলে তো আমি আবার অন্ধ হয়ে যাবো, এমনি চোখে দেখি কম। চলে এসেছি মেঘনা ব্রিজ। কয়টা বাজে? 7:20 বাজে। কতক্ষণ সময় লাগলো? 1 ঘন্টা ওরকমই, 1 ঘন্টা তো কম লাগছে। মোটামুটি এই সাইডে রাস্তা ফাঁকা ছিল, টাইনেই আসছি। সামনে এখন দেখা যাক কি অবস্থা। আমাদের ডেস্টিনেশন পর্যন্ত যাইতে কয়টা বাজে আমি জানি না। আচ্ছা, ডেস্টিনেশন অ্যাকচুয়ালি ওইভাবে ফিক্সড না। এই যেটা একটু আগে বললাম ওইরকম ডেস্টিনেশন ফিক্সড না, বাট ডেস্টিনেশন না থাকলেও একটা ডেস্টিনেশন থাকে। এখন ঘটনা হইলো কি, সেই ডেস্টিনেশনটাও এখনো ঠিক করা হয় নাই। যাইতে যাইতে ঠিক করুন না, সামনে একটা ব্রেক নিব, তো তখন অ্যাকচুয়ালি বসে আলাপ আলোচনা করবো যে ভাই আমাদের আজকের গন্তব্যটা ঠিক কতটুকু পর্যন্ত। তারপর অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করবো। তারপর তো কোনো জায়গায় ঘুরতে টুরতে যাইতেছি না, আপনাদের কোনো দর্শনীয় জায়গায় নিয়ে যেতে পারতেছি না, দর্শনীয় স্থান ঘুরাইতে পারতেছি না, একটু 100% শিওর। জাস্ট খালি রাইড দেখেন, রাইড। এই যে ঢাকা চিটাগাং হাইওয়েতে আসছি, এরকম এই যে বাউলি দিব, বাউলি না ভাই, বাউলি দিতে মন চায় না, বাউলি দিতে আমি পারি না। এখন সত্যিকারের রোদ চোখের উপর লাগতেছে। স্মোকি ভাইজারে কাজ হইতেছে না, ব্ল্যাক ভাইজার, ফুল ব্ল্যাক ভাইজার হলে মানে ভালো হইতো। ঘটনা এলাকা মোটামুটি ভালো, এটাই নিয়েছি। 7:35 বাজে।
রবিবার হাইওয়েতে চাপ একটু কম থাকে, শহরের ভিতরে চাপ একটু বেশি থাকে। আর মোটামুটি আমরা এরকম 80-90-80-90-তে টাইনে আসছি। তবে দুঃখের বিষয় হইলো বেশি দিন আর এখানে 80-90-80-90-100 করা যাবে না, যেটা একদিক দিয়ে ভালো আবার আরেক দিক দিয়ে খারাপ। ঘটনা লাগে এখানে যে ক্যামেরা বসতেছে, আমি হয়তো বা যাওয়ার সময় আপনাদের দেখাইতে পারবো, কারণ আমি ওই সাইডেই বেশি দেখছি, এই সাইডে দেখতেছি না। এই সাইডে মনে হয় একটা না দুইটা স্ট্যান্ড দেখছি আমি। ঢাকা চিটাং হাইওয়েতে এআই ক্যামেরা বসতেছে না, অলরেডি অনেক জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে। ওই যে একটা, আরও অনেক জায়গায় হইতেছে পোস্টের মতো, ফুটবলের যে পোস্ট আছে গোলবার ওরকম দেখা যায় অনেকটা। তো মোটামুটি অনেক জায়গায় বসছে। আপনারা যারা আসতেছেন ঢাকা চিটাংয়ে তারা জিনিসটা খেয়াল করবেন যে একটু পর ছবি তুলতেছেন, তখনই বুঝবেন যে আসলে যে এআই মারতেছে, মানে সরি কাজ শুরু হয়ে গেছে, ক্যামেরার কাজ শুরু হয়ে গেছে। এখন ঘটনা যেটা সেটা হলো কি, বাংলাদেশে যে হাইওয়েগুলো আছে, ন্যাশনাল হাইওয়েগুলো আছে, ন্যাশনাল হাইওয়েগুলোতে স্পিড লিমিট সর্বোচ্চ খুব সম্ভবত এক্সপ্রেসওয়েতে 80। সিঙ্গেল লেনের যে হাইওয়েগুলো আছে ওইগুলোতে সর্বোচ্চ গতিসীমা 60, কোনো জায়গায় 40 আছে, কোনো জায়গায় 50 আছে। ভাঙা এক্সপ্রেসওয়ের পর থেকেই বরিশালের দিকে যে রাস্তাটা গেছে ওইখানে মানে কয়েক জায়গায় বিভিন্ন রকমের স্পিড লিমিট, যেমন কিছু জায়গায় আছে 40, কিছু জায়গায় আছে 50, কিছু জায়গায় আছে 60। ঢাকা চিটাগাংয়ে 60ও থাকে, কিছু কিছু জায়গায় বাজার বেষ্টিত এলাকাগুলোতে 60 থাকে। আবার মোটামুটি একটু ওপেন হাইওয়ে যেগুলো, এই যে যেরকম এই রোডে এতক্ষণ চালা আসলাম, এই টাইপের রোডে আসলে মোটামুটি 80-র ভিতর থাকে। এখন ঘটনা যেটা সেটা হলো কি, এই ঢাকা চিটাং হাইওয়ে কিন্তু এক্সপ্যান্ড হইতেছে। হ্যাঁ, ঢাকা চিটাং হাইওয়ে খুব সম্ভবত 6 লেন করা হইতেছে, 6 লেন বা 5 লেন, আমি জানি না অ্যাকচুয়ালি 6 লেন বা 8 লেন। ঢাকা চিটাং হাইওয়ে মোটামুটি 8 লেন হয়ে যাবে এখন, 300 ফিট যেরকম ওইরকম হয়ে যাবে। প্রস্তাবনা হয়ে গেছে, রাজিও হয়ে গেছে, প্রকল্পর অর্থায়ন শুরু হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। ঘটনা সেটা না, ঘটনা লাগে বাংলাদেশের রোড ঘাট আস্তে আস্তে দিন দিন ডেভেলপ হইতেছে। এই যে যেমন 300 ফিট বলি, মাওয়া এক্সপ্রেসওয়ের কথা বলি, ঢাকা চিটাং আগের থেকে সুন্দর। আমার ঘটনা হচ্ছে এক্সপ্রেসওয়ের মতো জায়গায় সত্যি কথা 80 স্পিড লিমিটটা না একটু কম হয়ে যায়। সত্যি কথা এই জিনিসটা মানে অনেকের কাছে মনে হইতে পারে ভাই আপনি তো সারা জীবনও স্পিড প্রমোট করেন নাই, বাট হঠাৎ করে আজকে এই কথা কেন বলতেছেন? যারা আমার অনেক আগে থেকে ফলো করেন বা অনেক আগে থেকে জানেন তারা ভালো করে জানেন যে আমি কোনো স্পিড জিনিসটা প্রমোট করি না। তবে একটা জিনিস কি, সময়ের সাথে সাথে কিন্তু আপনাকে অনেক কিছুই চেঞ্জ আনতে হবে বলতে কি, দেখেন অন্য অন্য দেশে এক্সপ্রেসওয়েতে কিন্তু স্পিড লিমিট একটু বেশি থাকে, 120ও থাকে, 150ও থাকে। আর বাংলাদেশের এক্সপ্রেসওয়েতে মোটামুটি 80-র উপরে নাই, 80 সর্বোচ্চ স্পিড লিমিট। এটা খাইছে সামনের বাইকের পিস্টন আছে না, পিস্টন দিয়ে কি হইতেছে এটি। আচ্ছা যাই হোক, যেহেতু রোড ঘাট ভালো হইতেছে বাংলাদেশে এখন, আমরা তো ভাই গরিব মানুষ, অনেক আগে থেকে ভালো ভালো স্পোর্টস কার আসতেছে। আর মোটামুটি যে কোনো প্রাইভেট গাড়ি 150 টাচ করতে পারে ইজিলি, প্যারায় চলে যায়। এরপর হায়ার সিসি ঢুকতেছে বাংলাদেশে, হায়ার সিসি আসছে, বেশ কয়েকটা হায়ার সিসি বাইক অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়েছে, ভবিষ্যতে আরও আসবে। আমি মনে করি এক্সপ্রেসওয়েগুলো এই যে পোস্ট, এটার কথা বলছিলাম, আমি মিস করে গেছি, দেখাইলাম আপনাদের। তো আমি মনে করি এক্সপ্রেসওয়েগুলোতে স্পিড লিমিটটা আর একটু মনে হয় রিথিঙ্ক করা উচিত, নতুন করে আবার অ্যাডজাস্ট করা উচিত। বিকজ অফ এক্সপ্রেসওয়েতে অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়ে যেরকম এক্সপ্রেসওয়ে আমরা 300 ফিটের কথাই যদি বলি, বা মাওয়া এক্সপ্রেসওয়ের কথা বলি, বা এটা যদি 6 লেন হয়ে যায়, 6 লেন না 8 লেন আমি জানি না অ্যাকচুয়ালি, যাই হোক হয়ে যায়, তা আই থিঙ্ক এইগুলোতে না একটু মানে জিনিসগুলো একটু রিক্যালকুলেট করা উচিত। আমার মনে হয় স্পিড লিমিটটা 80 থেকে উত্তীর্ণ করে 100 করাটা বেটার। অন্তত লেন করে দিলে যে না ঠিক আছে, যারা খুব ফাস্ট চালাবে তারা একবারে ডানের লেনে চালাবে 100, তারপরটা 80, তারপরটা 60, একবারে স্লো যে আছে। আর আরেকটা লেন স্পেশালি করার দরকার এদের জন্য যারা উল্টা দিক দিয়ে আসে। ঢাকা চিটাগাংয়ে এটা খুব কমন একটা প্র্যাকটিস, সবাই উল্টা দিক দিয়ে আসে, যাক কিছু বলার নাই। তো অন্তত এক্সপ্রেসওয়েগুলোতে আই থিঙ্ক 100 করা উচিত, কারণ সেদিনকে মাওয়া যায় জিনিসটা আমি টের পাইলাম। আমি মাথায় চিন্তা করতেছি, একা যাইতেছি আর চিন্তা ভাবনা করতেছি যে বাংলাদেশের রোডঘাট তো বড় বড় হয়ে যাইতেছে, এখন যদি সবাই 80 কিলোমিটার স্পিডে চলে তাহলে দেখা গেছে কি এই রোডের কোনো সুফল পাওয়া যাবে না। মানে সবাই 80 এর উপরে যাইতে পারতেছে না, তখন কি হবে? এই যে মানে যেই টাকা পয়সা খরচ করে যেই কারণে অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েগুলো বানানো হয়েছে যে না মানুষ ফাস্টলি মুভ করতে পারবে, সেটা না, সেই পারপাসটা না সারা পাবে না। তো আমরা মনে হয় যেরকম রোডঘাটও উন্নত হইতেছে, স্পিড লিমিটটা আই থিঙ্ক একটু বাড়ানো দরকার। হ্যাঁ, আমাদের ভিতরে সচেতনতার দরকার আছে। আমাদের দেশে অ্যাকচুয়ালি মানে ওই পোলাপাইন যেরকম করে ওরা তো মনে করে না 120-130-এর নিচে বাইক চালায় না। বাট এই জিনিসটা না খুব ভালো করে নজরদারি করতে হবে। যেমন যে এআই ক্যামেরাগুলো বসতেছে, এখন ওই যে পুলিশের আর স্পিড গান নিয়ে বসে থাকতে হবে না, অটোমেটিক স্পিড লিমিট ভাঙলে অটোমেটিক মামলা হয়ে যাবে। এই জিনিসটা বেশি দরকার।
বলো এতদিন পর ট্যুর দিয়ে আমাদের সাথে কেমন অনুভূতি হচ্ছে? ওই ভাই আমি তো সবসময় ট্যুর দিই। তো লাস্ট 3টা-4টা ট্যুর জন্য তুমি কই আছিলা? বাসায়। হ্যাঁ বাসায় তো ছিল। আরেকজন কি আরে নতুন ব্লগার, খালি ব্যাটারি চেঞ্জ করো। আমরা পদুয়ার বাজার না, আমরা কুমিল্লা থেকে মাত্র কত 10-15 কিলোমিটার এদিকে আসলাম। এখন ছোট্টখাটো একটা ব্রেক চলতেছে চা বিস্কিটের। কুমিল্লা ঠিক আছে, কিন্তু ওই যে আমরা ক্যান্টনমেন্ট তো পার হয়েছি না, এখন এলাকায় আমাদের হালকা হালকা একটু খিদা লাগছে আর একটু নিম্নগামী চাপ হয়েছিল, এই জন্য একটা ফিলিং স্টেশনে দাঁড়াইছি। বাট এখন এই যে চা বিস্কিট খেলাম কোনো কাজ হইতেছে না। তো এখানে একটা জিনিস ভালো লাগছে, সেটা নাবিস্কো বিস্কিট খেলাম, বহুত দিন পর নাবিস্কো বিস্কিট। ঢাকায় নাবিস্কো বিস্কিট পাওয়া যায় না, বাট এই দোকানে নাবিস্কো বিস্কিট পাওয়া গেছে। তো নাবিস্কো বিস্কিট দিয়া চা দিয়া খাইলাম। এখন ঘটনা লাগা এখন আবার উঠতে হবে বাইকে। ছোট্টখাটো করতে করতে মোটামুটি ভালো বড় ব্রেক হয়ে গেছে, আধা ঘন্টা হয়েছে এখানে দাঁড়ায় আছে। আজকে সেই থ্রিলটা আবার পাওয়া যাইতেছে, মানে ওই যে বললাম না মাওয়া এক্সপ্রেস হইতে যে থ্রিলটা নাই, খালি ওভারটেক করো, ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করো, সেই জিনিসটা না আজকে আবার ফিরে আসছে। ভালো লাগতেছে, ওভারটেক খেলা চলতেছে। তো তবে এরকম ওভারটেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাবধান। আর এটা হাইওয়েতে ভুল করার কোনো চান্স নাই, একটা ভুল করবেন শেষ, সহজ বাংলা। আর একটা কথা সবসময় মনে রাখবেন, লেন চেঞ্জ করবেন, ওভারটেক করবেন, যাই করবেন, ডানে বামে যেদিকেই চাপেন হাইওয়েতে অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। ইন্ডিকেটর ছাড়া কোনো ধরনের কোনো মুভমেন্টের ভিতরে যাবেন না। আরেকটা বিষয় হচ্ছে বড় গাড়িগুলা ড্রাইভার সিটটা অনেক উপরে থাকে, আমরা বাইক অনেক ছোট একটা বাহন, ওরা অনেক সময় দেখা যায় আমাদের দেখে না। তো যখনই পাস করবেন চেষ্টা করবেন একটা হর্ন দিয়ে বা একটা আপার সিগন্যাল দিয়ে তারপর দিয়ে পাস করার। দেখা গেছে ওরা আসলেই দেখা যায় না, কেবিনের থেকে বসলে অনেক উঁচা, নিচের দিকে না তাকাইলে বোঝা যায় না যে কে আছে সাইডে। তো বড় গাড়ির ড্রাইভাররা তার আমাদের জন্য নিচে এরকম ঘুরে যায় তাকায় দেখবে না যে অ্যাকচুয়ালি নিচে কি আছে। সো এমন একটা সিগন্যাল দিবেন যাতে বুঝতে পারে যে না ওর সাইডে গাড়ি আছে। আর ওই যে ইম্পর্টেন্ট বিষয় সেটা লেগে যে বাজারগুলা এই যে উপরে ফুটওভার ব্রিজ, তারপরে মানুষ দৌড় দিয়ে পার হবে, স্পেশালি ঢাকা চিটাগাং হাইওয়ে, এটা সবসময় মাথায় রাখবেন। যখন বাজারগুলোর কাজ দিয়ে যাবেন খুব সাবধানে যাবেন, চোখ নাক খুইলা যাবেন, আর এমন একটা স্পিডে নিয়ে আসবেন যাতে আপনি বাইক দাঁড়া করা ফেলতে পারেন। বসলাম। তুমি শুইতে চাইতেছ ভাই নেক্সট প্ল্যান কি বলেন? আচ্ছা, এরপরে আমাদের ব্রেক হবে যে কুমিল্লা, যে আমরা যেখানে ব্রেক দিই। গুলিয়াঘাট যাবো না? গুলিয়াঘাট যা কি করবা? গুলিয়া খালি আরে ধারণা ইস, এই রোদের ভিতরে গেলে যতটুকু পথ হাইটা যেতে জীবন শেষ হয়ে যাবে। ওইটাই পথ হেঁটে যেতে হয়, অনেক বাইক নিয়ে যাওয়া যায় ভাই। আমি গেছি গুলিয়াঘাট, এখন যাওয়া যায়। এই রাজি বললো তর্ক করবো কাটা কদিন। আমরা ঘুরতে চলে এসেছি ড্রাইভার হোটেলে, ঘোরাঘুরি বহুত হয়েছে, হাইওয়েতে বহুত রাইড হয়েছে। এখন খাওয়া লাগবো। দুপুর 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে, কটা বাজে গড়িও বন্ধ, 11:30 বাজে। কিন্তু ঘটনা লোকে সকালবেলা জুত মতো আর কি সকালের নাস্তা হয় নাই, যার কারণে কিন্তু এখন খাওয়া দেয় নেই, খাওয়া দাওয়া আগে তারপর এসব পরে। হ্যাঁ, সবকিছু বন্ধ হয়ে রয়েছে, খাওয়া দাওয়া আগা মুতা সব বন্ধ। এখন এটাই আমাকে ফাইনাল ডেস্টিনেশন। বন্ধু কইতাছে গুলিয়াখালি যাবো। আমি কইলাম কি আমরা কয়দিন আগে গুলিয়াখালিতে ঘুরে আইছি, তুমি আমগুলোকে তখন গেল না, এখন আমরা যাবো কিনলেগা, যে রোদ উঠছে, যে পরিমাণ গরম বাইরে। সেই ক্যামেরা, ও মাই গড, কি অবস্থা অন্তু? ভাত এটা নিয়ে 3 প্লেট। এটাই তো খাওয়ার ভয় ভাই। রাজীব কেমন? কিন্তু ওইটা বেস্ট ভাই। তুমি খাইছো এটা? কিন্তু আমার সাথে ওই যে কোনা ভাই সহমত ভাই। হ্যাঁ, সহমত ভাই। সহমত ভাই, আপনারা এইভাবে মারলেন আমার সাথে, পোল্ট্রি মারলেন। ওইটা টোটালি ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট। তারপর অন্তু বলো কেমন লাগছে? সমস্যা হয়েছে যেটা, সেটা হলো প্রচন্ড গরম আর প্রচন্ড রোদে, যে আমাদের বাইকগুলা রোদে পুড়তেছে। এখন যাওয়ার সময় আমরাও পুড়বো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু রিল্যাক্স করতেছি। মেন ঘটনা হচ্ছে খাবারের কথা। খাবার হইলে কয়েকদিন আগে ভাবির হোটেলে খাইলাম, আর আজকে এখানে কালাবোনা খাইলাম, গরুর কালাবোনা। দুটার ভিতরে ডিফারেন্স হলো ওইটা লোকে চুই জালের, ওইটা টোটালি ডিফারেন্ট, এইটা কালাবোনা, এটা টোটালি ডিফারেন্ট। দুইটা খাবার। রাজীব কইতেছে ভাই ভাবির হোটেলটা ভালো আছিল। আমি পরে ওরে বুঝাইলাম যে জিনিস দুটা সেম না, এই জন্য তোমার কাছে এরকম লাগতেছে, আমার কাছে ভালোই লাগছে। বড় কথা আমার পেটে খিদা আছিল, আমি সকালবেলা নাস্তা করি। শুনবেন না কোনটা? আলু ভর্তাটা ভালো ছিল, আপনারা অবশ্যই আলু ভর্তা ট্রাই করতে আসবেন। তবে একটা বল আমি যেটা করছি সেটা হলো গিয়ে, আমি আইসাই ভাতের অর্ডার দিছি, পরে যা দেখতেছি এখানে পরোটা বাজতেছে। আমি যদি আগের থেকে জানতাম যে এখানে পরোটা, তাহলে আমি পরোটাই খাইতাম, ভাত খাইতাম না। ভাত খাওয়ার পর কেমন যেন ঘুম লাগে।
যদিও 2 প্লেট ভাত খাইছি, পরোটা খাইলে হয়তো বা 2-3টা 4টায় হয়ে যেত, তখন আরো ভালো লাগতো, রিফ্রেশ একটা ভাব থাকতো। বাট ভাত খাওয়ার পর কেন জানি ঘুম ঘুমায়, এটা মানে একটা বড় সমস্যা। আমি ইউজুয়ালি ট্যুরে গেলে কখনো ভাত খাই না, ওই দেখা গেছে 2-3 দিন ট্যুরে থাকলে 2-3 দিন রুটির উপর দিয়ে চালাই দিই অথবা পরোটার উপর চালাই দিই। ওকে, আমরা খাওয়া দাওয়া শেষে এখন আবার শুরু করে দেব। ওরে বাবারে কি গরম আজকে, সিরিয়াস রোদে খবর হয়ে যাবে না আজকে। ব্যাটারি দ্রুত ইয়ে যায়, ব্যাটারি কম নাই। হ্যাঁ, আমার ঘরের ব্যাটারি বন্ধ লো দেখাইতেছে গরমে। হ্যাঁ, আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে আবার উঠে গেছি, মিররগুলো ঠিক করে নেই। আসার সময় পুরো 4.5 ঘন্টা সময় লাগছে, এখন বাজতেছে 12:30। এখন দেখি ঢাকা বন্ধ যাইতে কতক্ষণ সময় লাগে। রাস্তায় একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে, আমাদের যে ব্রেকিং পয়েন্ট মানে কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইখানে ছোট্ট একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে। একটু কফি টফি খাওয়া লাগবে, আদারওয়াইজ হইতেছে না, মানে হবে না। কারণ হলো কি ঘুম আসবে, আমি 100% শিওর, যেহেতু পেট চুক্তি ভাত খাইছি, ঘুম আসবে, এটা 100% আমি জানি। ব্লগ করবো আমি, তুমি ব্লগ করতে পারো। ঘটনা লাগে আমরা এখন কুমিল্লা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আছি, কিন্তু সমস্যা হয়েছে এত পরিমাণ গরম পড়ছে। আরে গান্ডু, আটটা এই পাশে রাখো, নাহলে সাউন্ড শোনা যায় না। বোঝে না এই ব্লগার হয়েছে। ঘটনা হয়েছে আমরা কুমিল্লা থেকে 30 কিলোমিটার দূরে আছি, 30 বা 20 কিলোমিটার, কিন্তু আর সইতাছে না কুমিল্লা পর্যন্ত ওয়েট করার জন্য। এনে ছোট্টখাটো একটা ব্রেক দিলাম, বিকজ প্রচন্ড গরম পড়ছে। আর আমরা এই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাইতেছি, সারা জীবন এসেন্সি খাইছি, আজকে ব্রুবানা খাইতেছি, এই নতুন। একজনে কইতাছে এটা ট্যাঙের মতো লাগে, আরেকজনে কইতাছে এটা পেয়ারের মতো লাগে, গোয়াবা। এখন আমি খেয়ে দেখবো অ্যাকচুয়ালি কিসের মতো লাগে। ঢাকার 130 কিলোমিটার শেষ হলে আমাকে সফর শেষ। রোদ যা পড়ছে, মানে অস্থির লেভেলের গরম আজকে, মানে মাথা নষ্ট হয়ে যেতে সেরকম গরম। এই তোমারটা ফ্লেভার কি? লেমন। এই ব্লক থো একবারে কুমিল্লা। এই তো আমরা চলে এসেছি, আর ঢাকা মাত্র 110 কিলোমিটার। কুমিল্লায় ব্রেক দিতেও পারি, নাও দিতে পারি, বিকজ অফ রাজীব বলতেছে ভাইয়া এখন আর দাঁড়ায় না, রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ ফাঁকা আছে। এখন যদি আমরা পার না হইতে পারি, দেখা গেছে ঢাকায় ঢুকতে গেলে বিকেলে যে জ্যামটা সেটা খাওয়া লাগবে, সুতরাং তাই না চলেন। যদি পসিবল হয় কুমিল্লা ব্রেক দিব, আর যদি না হয় তাহলে থাক বাদ। কুমিল্লা মোটামুটি একটু আগে যেটা দেখলাম 25 কিলোর মতো রাস্তা, মানে ক্যান্টনমেন্ট পর্যন্ত আমরা যে জায়গায় দাঁড়াই। তো আমরা মাত্র কিছুক্ষণ আগে ব্রেক নিছি। এখন যদি দেখি যে না ঠিক আছে, ব্রেক নেওয়ার প্রয়োজন নাই, সমস্যা হইতেছে না, দেন তাহলে আর দাঁড়াবো না। আর যদি মনে হয় যে না ঠিক আছে একটু দাঁড়ানো দরকার, কফি টফি খাওয়া দরকার, তাহলে দাঁড়াবো। আজকের রাইডের সবচেয়ে বেস্ট পার্ট হইলো এই রাস্তার পাশের শিমুল গাছগুলা। যাওয়ার সময় খেয়াল করছি, বাট যাওয়ার সময় রেকর্ড করতে খেয়াল নাই। বাট এই যে যাইতেছি ঢাকার দিকে, তখন আপনাদের একটু দেখাই। দিস ইজ মানে টোটালি অসম, মনে হয় আগুন ধরে রয়েছে এরকম একটা ভাব, খুবই জোস লাগতেছে। ওই পিছনে আরো বড় বড় গাছ ছিল, আরো বেশি ফুল ছিল। আনফর্চুনেটলি সেটা আর ক্যাপচার করার সুযোগ হয় নাই, এখন ক্যাপচার করার সুযোগ হয়েছে। আপনারা দেখেন খুব সুন্দর লাগতেছে, মানে বলার বাইরে সুন্দর লাগতেছে। দুপুর 2টা বাজে, এখন দেখি ঢাকা পৌঁছাইতে কয়টা বাজে। বেশিক্ষণ লাগার কথা না, বাইক মোটামুটি ভালোই টানতেছে। ওই পিছনে পুরা রাস্তায় মোটামুটি কত 90-100 করে টাইনে আসছে। রাস্তা ভালো আছে। সবচেয়ে বড় কথা হলো আসার সময় যেরকম গাড়ির চাপ ছিল এখন সেটা নাই, কারণ এই খাড়া রোদের ভিতরে দুপুরবেলায় অ্যাকচুয়ালি গাড়ি ঘোড়া কম, যার কারণে খুব স্মুথলি চলে যেতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে ফেনী ব্রিজটা পার হওয়ার পর রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আমার অয়েল সিলটা কাটছিল ওই জায়গায়। তো এবার দেখলাম রাস্তা এরকম টোটালি সুন্দর মসৃণ করে ফেলছে। কিছু জায়গায় এখন আছে খারাপ, যে নাই সেরকম না, কিছু জায়গায় খারাপ আছে, বাট ওইটাও কাজ কাম করতেছে। দেখলাম আমার সময় রোলার মারতেছে। আর ব্লগের বিষয় হলো ব্লগে এনে শেষ করি, এই রাস্তা দেখালাম না, যাওয়ার সময় বহুত রাস্তা দেখাইছে, এখন রাস্তা অফ করি। সো ব্লগ আজকের মতো শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ciao. Oh, this you crazy mother.